সিওলের একটি বিশাল ম্যানশন। বসার ঘরে আরেম, জিন এবং জেহব বসে কথা বলছে। পাশে সুগা এবং তার স্ত্রী জিমিন বসে আছে। জেহব হচ্ছে আরেমের বাবা। আরেমের মা অনেক আগেই মারা গিয়েছে। আরেম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের জাঙ্কুকের সাথে তেয়ংয়ের বিয়ে হবে। সে আমাদের বংশের মেয়ে, অনাথ হলেও সে এই বাড়িরই প্রাণ। আমি আপনার সাথে একমত বাবা। জাঙ্কুকের বয়স হয়েছে, এখন ওর বিয়ে হওয়া দরকার। আর তেয়ংয়ের মতো লক্ষ্মী মেয়ে হয় না। জিন মুচকি এসে বলল, আমার তো ভাবতেই ভালো লাগছে। তেয়ং আমার মেয়ের মতো। ও এই বাড়ির বউ হয়ে এলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ঠিক তখনই সুগা তাদের কথার মধ্যে বলে উঠল, তেয়ং মাত্র ক্লাস 10-এ পড়ে, বয়স মোটে 16, কিন্তু ও অনেক ম্যাচিওর। তবে জাঙ্কুক কি রাজি হবে? ঠিক তখনই জাঙ্কুক ঘরে ঢোকে। তার চোখে মুখে রাগ। লিসার সাথে ফোনে কথা বলে সে মাত্রই এসেছে। কিসের বিয়ে? কার বিয়ে? জিহব জাঙ্কুককে দেখে বলে, জাঙ্কুক, আমরা তোর আর তেয়ংয়ের বিয়ে ঠিক করেছি। জাঙ্কুক চিৎকার করে বলে, অসম্ভব, আমি ওই অনাথ মেয়েকে বিয়ে করব না। আমি লিসাকে ভালোবাসি, ও ছাড়া আমার জীবনে কেউ নেই। জাঙ্কুক, গলা স্বর নিচু করো। লিসা মেয়েটা শুধুমাত্র তোমার টাকার পিছনে ঘোরে। এটা কবে বুঝবে তুমি? না, লিসাকে তোমরা চেনো না। আমি শুধু লিসাকেই বিয়ে করব। ওই পিচ্ছি মেয়েটা যাকে তোমরা কুড়িয়ে এনেছো, ওকে আমি সহ্য করতে পারি না। জাঙ্কুক রাগে গজগজ করতে করতে তেয়ংয়ের ঘরে ঢোকে। তেয়ং তখন বই নিয়ে বসে পড়ছিল। জাঙ্কুকে দেখে সে ভয়ে দাঁড়িয়ে পড়ে। কাপা কাপা গলায় বলে, জাঙ্কুক ভাইয়া, কিছু বলবেন? জাঙ্কুক তেয়ংয়ের হাত শক্ত করে ধরে বলে, খুব শখ হয়েছে না এই বাড়ির বড় বউ হওয়ার? আমার বাবা মাকে হাত করেছিস বিয়ে করার জন্য? উফ ভাইয়া, লাগছে, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। বড়রা কি বলেছে আমি জানি না। জাঙ্কুক তেয়ংকে থাপ্পড় মারে। চুপ কর, মিথ্যাবাদী মেয়ে। তুই যদি এই বিয়েতে হ্যাঁ বলেছিস, তবে তোর বাবা মায়ের অ্যাক্সিডেন্টের ডায়েরি আমি একদম পুড়িয়ে ফেলবো। তুই কি চাস না আসল সত্যিটা জানতে? তেয়ং কেঁদে ফেললো। দয়া করে এমন করবেন না। আমি আমি আপনার কোনো ক্ষতি করিনি। মনে রাখিস, তুই এই বাড়িতে আছিস শুধু আমার বাবা মায়ের দয়ায়। কাল লিসার সাথে আমার দেখা হবে। তুই গিয়ে বলবি যে তুই এই বিয়ে করবি না। আর যদি যদি কিছু বলেছিস, তবে তোকে এই বাড়ি থেকেই বের করে দেব। পরের দিন সকালে জিমিন দেখতে পায় তেয়ং বাগানের কোণে বসে কাঁদছে। জিমিন সুগার স্ত্রী হলেও তেয়ংয়ের প্রিয় বন্ধু। এখনো ওদের বিয়ে উঠানো হয়নি। জিমিন পড়াশোনা শেষ করবে, তারপর ওদের বিয়েটা উঠানো হবে। তেয়ং, কি হয়েছে তোর? জাঙ্কুক আবার তোকে মেরেছে? তোর গালে আঙুলের দাগ কেন? তেয়ং জিমিনকে জড়িয়ে ধরে কাঁদে। জিমিন, আমি আমি আর পারছি না। জাঙ্কুক ভাই আমাকে অনেক ঘৃণা করে। সে লিসাকে ভালোবাসে, কিন্তু বড়রা আমাদের বিয়ে ঠিক করেছে। জাঙ্কুক ভাইয়া একদম অন্ধ হয়ে গেছে। ওই লিসা মেয়েটা যে কত বড় ধূর্ত ও জানে না। আমি কাল দেখেছি লিসা আর কাই নামের এক ছেলে পার্কে বসে ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু কিন্তু লিসা জাঙ্কুক ভাইয়াকে শুধু টাকার জন্যই ব্যবহার করছে। আমি কি করব জিমিন? ভাইয়া আমাকে আমাকে ব্ল্যাকমেল করেছে। আমি কাউকে কিছু বলতে পারছি না। তুই ভয় পাস না, আমি সুগা ভাইয়াকে সব বলবো। সুগা ভাইয়া জাঙ্কুকে ঠিকই শাসন করবে। তুই তো ওকে মনে মনে ভালোবাসিস, তাই না? তেয়ং মাথা নিচু করে বলে, ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওনার কষ্ট দেখলে আমার নিজেরও কষ্ট হয়। উনি কেন বোঝে না লিসা ওনাকে ঠকাচ্ছে? সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে। সুগা, জিমিন একে অপরের হাত ধরে আছে। জাঙ্কুক লিসার সাথে চ্যাট করাই ব্যস্ত। জাঙ্কুক, আগামী মাসেই তোদের আংটি বদল। কোনো কথা শুনতে চায় না। জাঙ্কুক খাবার ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি বলেছি না আমি লিসাকে ভালোবাসি। তেয়ং, তুই বল, তুই এই বিয়ে করবি না, বল। তেয়ং জাঙ্কুকের দিকে রাগের চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি বড়দের অবাধ্য হতে পারবো না ভাইয়া। কি বললি তুই? কত বড় সাহস তোর! জাঙ্কুক, নিজের সীমানার মধ্যে থাক। ও তোর ছোট, তোর হবু স্ত্রী। ওর গায়ে হাত তোলার কথা ভাববি না। তোমরা তোমরা সবাই ওর পক্ষে নিচ্ছ। আচ্ছা ঠিক আছে, বিয়ে আমি করব, কিন্তু মনে রাখিস তেয়ং, এই বিয়ে তোর জন্য নরক হবে। আমি লিসাকে ছাড়বো না, আর তোকে কখনো স্ত্রীর মর্যাদা দেব না। জাঙ্কুক বেরিয়ে যায়। জিমিন তেয়ংয়ের হাত ধরে সান্ত্বনা দেয়, আর সুগা রেগে জাঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একটা রেস্টুরেন্টের অন্ধকার কোণে লিসা আর তার বয়ফ্রেন্ড কাইয়ের সাথে বসে আছে। লিসা হাসাহাসি করছে। জানো কাই, জাঙ্কুক পাগলটা ভাবছে আমি ওকে ভালোবাসি। ওর বাবা মা যখন ওর বিয়ে ঠিক করলো, ও পাগলের মতো আমার কাছে এসে কাঁদছিল। কাই হেসে বলল, তুমি তো ভালোই অভিনয় পারো লিসা, কিন্তু এই খেলার কতদিন? জাঙ্কুকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কবে আমরা এখান থেকে বের হব? আর মাত্র কয়েকটা মাস। জাঙ্কুকের বড়
বড় ভাইয়ের বিজনেস থেকে বড় একটা শেয়ার ওর নামে হলে আমি সেটা নিজের নামে করিয়ে নেব। তারপর জাংকুক আর ওর ওই কাজিন তেয়ং আছে না, ওদের রাস্তায় ছেড়ে দিয়ে আমরা উধাও হয়ে যাব। লিসা জানতো না যে জিমিন ওই একই রেস্টুরেন্টে তাদের বান্ধবীর সাথে এসেছিল এবং সে আড়াল থেকে ফোন দিয়ে সব ভিডিও করে নিয়েছে। বাড়িতে ফিরে জাংকুক ড্রয়িং রুমে তেয়ংকে একা পেয়ে ওর হাতের বইগুলো কেড়ে নেয়। কিরে, খুব পড়াশোনা হচ্ছে? ভেবেছিস পড়াশোনা করে অনেক বড় হবি? এই বাড়িতে থাকতে হলে আমার পায়ের নিচে থাকতে হবে। তেয়ং কেঁদে ফেলে, ভাইয়া আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে পড়াশোনা করতে দিন, সামনে আমার পরীক্ষা। জাংকুকের চুল ধরে বলে, পরীক্ষা দিয়ে কি করবি? তোকে তো আমি সারা জীবন রান্নাঘরেই রাখবো। তুই যদি দাদুকে গিয়ে বলিস যে এই বিয়ে তুই করবি না, তবে তোকে রেহাই দেব। বলবি যাবি এক্ষুনি। আমি পারবো না ভাইয়া, দাদু অসুস্থ, ওনাকে আমি কষ্ট দিতে পারবো না। জাংকুক রেগে গিয়ে তেয়ংকে ধাক্কা দেয়। তবে ভোগ কর এই নরক, কাল আমার সাথে লিসা এই বাড়িতেই আসবে। তুই লিসার জন্য চা নাস্তা বানাবি আর ওকে ম্যাডাম বলে ডাকবি, মনে থাকে যেন। জিমিন হন্তদন্ত হয়ে সুগার ঘরে ঢোকে। সে অনেক উত্তেজিত। সুগা, দেখো আমি কি পেয়েছি। এই দেখো, তোমার আদরের ভাই যার জন্য জীবন দিতে রাজি, সে লিসার আসল চেহারা। সুগা ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায়। তার কপালে রাগের ভাঁজ পড়ে। এই মেয়েটা এত নীচ, আর আমার ভাইটাকেও একদম শেষ করে দেবে। জিমিন, এটা এখনই জাংকুককে দেখানো যাবে না। ও এখন অন্ধ, আমাদের হাতে নাতে প্রমাণ করতে হবে। কিন্তু তেয়ংয়ের কি হবে? জাংকুক ভাইয়া ওকে দিনরাত মারধর করছে, অত্যাচার করছে। আজকেও দেখলাম ওর হাত লাল হয়ে আছে। আমি আর সহ্য করতে পারছি না। শান্ত হও জিমিন, আমি কথা দিচ্ছি জাংকুক নিজে একদিন তেয়ংয়ের কাছে ক্ষমা চাইবে। দাদুর ইচ্ছে মতো বিয়েটা হতে দাও। বিয়ের দিনই লিসার মুখোশ খুলে দেবো আমি। পরের দিন জাংকুক গর্বের সাথে লিসাকে নিয়ে বাড়িতে ঢোকে। আরএম, জিন এবং জিহব সোফায় বসেছিল। তেয়ং মাথা নিচু করে পাশেই দাঁড়িয়ে আছে। বাবা, দাদু, এই হলো লিসা, যাকে আমি বিয়ে করতে চাই। আর লিসা, এই যে ছোট মেয়েটা দেখছো, এ হলো তেয়ং, আমাদের বাড়ির আশ্রিতা। আজ থেকে তুমি যতদিন থাকবে ও তোমার সব কাজ করে দিবে। লিসা কুটিল হেসে বলল, ওহ জাংকুক, তোমার কাজিন তো বেশ কিউট। এই মেয়ে, যাও আমার জন্য এক কাপ জুস নিয়ে এসো। আর শোনো, ফ্রেশ জুস হতে হবে। তেয়ং জুস আনতে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর চলেও আসলো। তেয়ং জুস নিয়ে লিসার দিকে আসতে গেলে লিসা ইচ্ছে করে পা বাড়িয়ে দেয়। তেয়ং হোঁচট খেয়ে পড়ে যায় এবং জুসের গ্লাসটা জাংকুকের দামি জুতার ওপরেই পড়ে। জাংকুক গর্জে ওঠে, তেয়ং, তুই ইচ্ছা করে এটা করলি? লিসাকে হিংসা করেছিস বলে ওর সামনে আমাকে অপমান করছিস? জাংকুক হাত তোলে তেয়ংয়ের মারার জন্য। ঠিক তখনই সুগা জাংকুকের হাত শক্ত করে ধরে ফেলে। খবরদার জাংকুক, ওর গায়ে হাত তুলবি না, অনেক হয়েছে। এই বাড়িতে ও মেহমান হয়ে এসেছে, মেহমানের মতো থাকুক, কিন্তু আমার বোনের ওপর হাত তুললে আমি ভুলে যাব তুই আমার ভাই। জিহব বলে ওঠে, জাংকুক, লিসাকে এখনই চলে যেতে বলো। আর তেয়ং, মা তুই ঘরে যা, কালই তোদের আগত হবে, কোনো কথা শুনবো না। জাংকুক গভীর রাতে মদ খেয়ে বাড়িতে ঢোকে। আর মাথায় শুধু লিসার কান্না ঘুরছে, কারণ লিসা তাকে ফোনে বুঝিয়েছে যে তেয়ং তাকে অপমান করেছে। জাংকুক সরাসরি তেয়ংয়ের ঘরে যায়। তেয়ংকে ঘুম থেকে টেনে তোলে। কিরে, খুব শান্তিতে ঘুমাচ্ছিস? ওইদিকে লিসা কাঁদছে আর তুই এখানে রানীর মতো হয়ে ঘুমাচ্ছিস। তে ভয়ে ভয়ে গুটিয়ে গিয়ে বলে, ভাইয়া বিশ্বাস করুন, আমি লিসাপুকে কিছুই বলিনি। উনি কেন কান্না করছেন আমি জানি না। জাংকুক থেকে চেপে ধরে বলে, তুই জিমিন আর সুগা ভাইয়াকে হাত করেছিস না? ভাবছিস কাল আংটি পরিয়ে দিলেই আমি তোর হয়ে যাব? মনে রাখিস, বিয়ের পর তোর জীবনটা আমি বিষ করে দেব। প্রতিদিন তোকে বুঝিয়ে দেব তুই এই বাড়ির কেউ না। জাংকুক রাগে তেয়ংয়ের একটা ডায়েরি ছিঁড়ে ফেলে দেয়। সেখানে সে তার বাবা মায়ের কথা লিখত, মনে করত, সব মনের কথা সেখানেই লিখত। তেয়ং ডুকরে কেঁদে ওঠে। পরদিন সকালে বাগদানের আয়োজন চলছে। জিমিন সুগাকে নিয়ে আড়ালে কথা বলে। সুগা, লিসা আর কাই কিন্তু আজকেই অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট নিয়ে পালানোর চেষ্টা করছে, মানে প্ল্যান করে রেখেছে। আমি ওদের চ্যাট হ্যাক করেছি। জাংকুক ভাইকে এখনই ভিডিওটা দেখানো দরকার। না জিমিন, আর একটু অপেক্ষা করো। জাংকুকের আজকে একটা শিক্ষা পাওয়া দরকার। যাকে সে ঘৃণা করছে সেই তার আসল আপনজন। দাদু আর বাবাকে সব জানিয়েছি।
ওনারাও এই নাটকেরই অংশ। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। জাঙ্কুক খুব অনিচ্ছার সাথে স্যুট পরে দাঁড়িয়ে আছে। তেয়ংকে জিন খুব সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে এসেছে। তাকে অপূর্ব সুন্দর লাগছে। জাঙ্কুক এক পলক তাকিয়েই চোখ সরিয়ে নিল, যদিও মনে মনে সে অবাক হয়েছে তেয়ংয়ের এই রূপ দেখে, কারণ এর আগে তেয়ংকে সে কখনোই ভালোভাবে খেয়াল করেনি। জিহব জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, জাঙ্কুক, তেয়ংয়ের আঙুলে আংটিটা পরিয়ে দাও। জাঙ্কুক যখন আংটিটা হাতে নিল, ঠিক তখনই লিসা ঝড়ের বেগে ঘরে ঢুকলো। সাথে কায়ও আছে, কিন্তু সে বাহিরে দাঁড়িয়ে। লিসা কান্নার অভিনয় করে বলল, জাঙ্কুক, তুমি এটা করতে পারো না। তুমি বলেছিলে আমাকে ভালোবাসো, এই অনাথ মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিচ্ছ। জাঙ্কুক আংটিটা ফেলে দিয়ে লিসার সামনে গিয়ে বলল, লিসা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে স্ত্রী হিসেবে মানি না। বাবা দাদু, আমি এই আংটি পরাতে পারবো না। সুগা শান্ত গলায় বলল, জাঙ্কুক, লিসাকে এতটাই বিশ্বাস করিস? তবে একটু টিভির স্ক্রিনের দিকে তাকা। হঠাৎ হলের বড় স্ক্রিনে জিমিন রেকর্ড করা সেই ভিডিওটি চলতে শুরু করে, যেখানে লিসা আর কাই হাসাহাসি করছে কিভাবে জাঙ্কুকের পথে বসিয়ে তারা পালিয়ে যাবে। জাঙ্কুক তো একটা ইমোশনাল ফুল। ও ভাবছে আমি ওকে ভালোবাসবো, ওর থেকে টাকাগুলো নিয়ে আমি কায়ের সাথে দুবাই চলে যাব। পুরো হলরুমে পিনপতন নীরবতা। জাঙ্কুকের হাত কাঁপছে, লিসার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। জাঙ্কুক অবিশ্বাস্য চোখে লিসার দিকে তাকিয়ে বলে, লিসা, এটা কি? এই ভিডিওটা কি সত্যি? লিসা তোতলামি করে বলে, না না জাঙ্কুক, এটা এডিট করা, ওরা আমাকে ফাঁসাতে চাইছে। জিমিন সামনে এসে বলল, মিথ্যা বলা বন্ধ কর লিসা। কাই বাইরে পুলিশের হাতে ধরা পড়েছে, আর ও সব স্বীকারও করেছে। তুমি যে জাঙ্কুকের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর চেষ্টা করেছিলে, তার সব প্রমাণও আমার কাছে আছে। মূলত লিসা আর কাই জাঙ্কুকদের বাড়িতে এসেছিল। লিসা কাইকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে আসে, কিন্তু তারা জানতো না এদের মাস্টারমাইন্ড হচ্ছে জিমিন আর সুগা। তারা যখন দেখলো যে কাই বাইরে দাঁড়িয়ে আছে, তখনই পুলিশকে খবর দিয়েছিল, আর পুলিশও এসে কাইকে ধরে নিয়েছে। পুলিশ লিসাকে নিয়ে যায়। জাঙ্কুক ধপ করে সোফায় বসে পড়ে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে তেয়ংয়ের দিকে তাকায়, যার চোখের জল তখনও শুকায়নি। জাঙ্কুক নিচু স্বরে বলে, আমি কি করলাম? লিসার জন্য আমি আমার পরিবার, আমার ভাই, এমনকি তেয়ংকে এতটা কষ্ট দিলাম। আরিম সাহেব জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, জাঙ্কুক, তুমি শুধু আমাদের কষ্ট দাওনি, এই মাসুম মেয়েটার উপর যে অত্যাচার করেছো তার ক্ষমার অযোগ্য। জাঙ্কুক তেয়ংয়ের সামনে গিয়ে হাঁটু মেরে বসে পড়ে। তেয়ং, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ ছিলাম। আমি তোমাকে অনেক মেরেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি আসলে মানুষ হবার যোগ্যই নই। তেয়ং চোখ মুছে ধীরে গলায় বলে, আপনি আমার বড় ভাইয়া ছিলেন জাঙ্কুক ভাইয়া। ভাইয়ের শাসন মনে করে আমি সব সয়ে নিয়েছি, কিন্তু আজ আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে আপনাকে ঠকিয়েছে। জিহব জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, জাঙ্কুক, তেয়ং তোমাকে ক্ষমা করলেও আমরা করব না। আজ থেকে 1 মাস তুমি ওর সেবা করবে। ওর কোনো ক্ষতি হলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আর এই 1 মাস পর যদি তেয়ং রাজি থাকে তবে বিয়ে হবে। এই ঘটনার 2 দিন পর জাঙ্কুক তেয়ংয়ের ঘরে ট্রে হাতে খাবার নিয়ে ঢোকে। তেয়ং জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল। জাঙ্কুককে দেখে সে দ্রুত উঠে দাঁড়ায়, তার চোখে আগের মতোই ভয়। জাঙ্কুক খুব নরম গলায় বলল, ভয় পেও না তেয়ং, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি কাল রাত থেকে কিছু খাওনি, মা খুব চিন্তা করছে। জাঙ্কুক নির্লিপ্ত গলায় বলল, আমার খিদে নেই। আর আপনি কেন খাবার নিয়ে এসেছেন? কোনো কাজ আছে, নাকি আবার কোনো নতুন শর্ত দেবেন যে আমাকে কি করতে হবে? জাঙ্কুক মাথা নিচু করে বলল, না তেমন কিছু না, আমি শুধু চাই তুমি একটু খাও। দেখো, আমি নিজের হাতে তোমার জন্য তোমার প্রিয় খাবারগুলো এনেছি। তেয়ং একটু হেসে বলে, প্রিয় খাবার? আপনি কি জানেন আমার প্রিয় খাবার কি? গত 1 বছরে আপনি আমাকে খাবার তো দূরের কথা, ঠিক মতো শ্বাস নিতেও দেননি। একদিন তো আপনি রাগের মাথায় আমার প্লেট কেড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, কারণ লিসা বলেছিল আমি নাকি ওর খাবারে নুন বেশি দিয়েছি। মনে পড়ে? জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। অত্যন্ত নিচু গলায় বলে, আমি তখন বুঝতে পারিনি। লিসা আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। আমি সত্যি খুব লজ্জিত তেয়ং। লজ্জা দিয়ে কি গায়ের এই কালো দাগগুলো মুছে দেওয়া যায় জাঙ্কুক ভাইয়া? আমার ডায়েরি যখন ছিঁড়ে ফেলেছিলেন তখন তো একবারও ভাবেননি ওই ডায়েরিতে আমার মা বাবার কত স্মৃতি ছিল। আপনি আমাকে অনাথ বলে 1000 বার অপমান করেছেন, এখন কেন দরদ দেখাচ্ছেন? দাদু বলেছে বলে? না, দাদু বলেছে বলে নয়, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। সব ঠিক হয় না ভাইয়া, কাজ ভাঙলে জোড়া দিলেও দাগ থেকে যায়। আপনি এখন যেতে পারেন, আমি একা থাকতে চাই।
জিমিন আর তেয়ং বাগানে হাঁটছে। সুগার দূর থেকে তাদের দেখছিল। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে অপরাধীর মতো ওদের দিকেই তাকিয়ে আছে। জাংকুক ভাইয়া তো একদম বদলে গেছে রে। কাল রাতে দেখলাম উনি তোর ছেঁড়া ডায়েরির পাতাগুলো আঠা দিয়ে লাগানোর চেষ্টা করছে। সারাত ঘুমায়নি। তেয়ং দীর্ঘ শ্বাস ফেলে বলে, ওসব নাটক জিমিন। উনি লিসাকে হারিয়েছেন বলে এখন আমাকে আঁকড়ে ধরতে চাইছেন, কিন্তু ওনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। ওনার মনে শুধু ঘৃণা ছিল। কিন্তু সুগা ভাইয়া বলেছিল জাংকুক নাকি বিজনেস থেকে 1 মাসের ছুটি নিয়েছে শুধু তোর দেখাশোনার জন্য। ও সত্যি খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়া ভালো জিমিন। অন্তত বুঝুক যে কাউকে বিনা কারণে অপমান করলে কেমন লাগে, কাউকে বিনা কারণে কষ্ট দিলে কেমন লাগে। আমি চাই উনি বুঝুক টাকা আর ক্ষমতা দিয়ে সব পাওয়া যায় না। আমি ওনাকে এত সহজে মাফ করব না, কোনোদিন না। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জাংকুক সারা রাত তেয়ংয়ের জানালার সামনে দাঁড়িয়েছিল মাপ চাওয়ার জন্য, কিন্তু তেয়ং দরজা খুলেনি। রাতে জাংকুক ভিজে একাকার হয়ে সিঁড়ির নিচে বসে থাকে। পরের দিন সকালে সুগার জাংকুককে অজ্ঞান অবস্থায় পায়। তার প্রচণ্ড জ্বর। তেয়ং জাংকুককে দেখতে তার ঘরে আসে। জাংকুক জ্বরের ঘোরে অচেতন অবস্থায় বিড়বিড় করছে, তেয়ং আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না। আমি খুব খারাপ মানুষ, মাফ করে দাও। লিসা আমাকে ধোকা দিয়েছে, কিন্তু আমি তোমাকে মেরেছি। আমি পাপিষ্ঠ। তেয়ংয়ের চোখে জল আসে, কিন্তু সে তা মুছে ফেলে। সে সুগাকে বলে, সুগা ভাইয়া ডাক্তারকে ফোন দিন, ওনাকে ওষুধ দিয়ে দিন। আমি চললাম, তুই থাক না একটু ওর পাশে, ও তোকে ডাকছে। তেয়ং কঠোর গলায় বলে, না ভাইয়া, উনি যখন আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিলেন তখন আমি সারা রাত বারান্দায় শীতে কেঁপেছি। উনি একবারও দেখতে আসেনি। আজ ওনার সামান্য জ্বর হয়েছে বলে আমি ওনার হাত ধরে বসে থাকবো, এতটা দয়া আমার নেই। কয়েকদিন পর জাংকুক কিছুটা সুস্থ হয়ে তেয়ংয়ের পড়ার টেবিলে এক গুচ্ছ সাদা গোলাপ আর একটা নতুন দামি ডায়েরি রেখে আসে। তেয়ং ঘরে ঢুকে সেগুলো দেখে সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই জাংকুক ঘরে ঢোকে। জাংকুক আহত গলায় বলে, এগুলো কেন ফেলে দিলে তে? আমি অনেক খুঁজে তোমার প্রিয় ডায়েরিটার মতো একটা কিনে এনেছি। তেয়ং চিৎকার করে বলে, আপনার দেওয়া কোনো কিছুই আমার চাই না। আপনি কি ভাবছেন একটা ডায়েরি আর কিছু ফুল দিলেই আমি সব ভুলে যাব? আপনি আমাকে চাচাতো বোন বলে পরিচয় দিতে লজ্জা পেতেন, আজকে কি হলো? আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি যা বলবে আমি তাই করব। তুমি চাইলে আমাকে মারতে পারো, আমাকে পুলিশে দিতে পারো, কিন্তু এভাবে ঘৃণা করো না। মারলে কি মনের জ্বালা কমে? না জাংকুক ভাইয়া, আমি আপনার সাথে এই বিয়েটা করব না। আমি দাদুকে বলবো আমি অন্য কোথাও চলে যেতে চাই। আপনার ছায়াও আমি মারাতে চাই না। জাংকুক তার পা ধরে কান্না করে দেয়, না তেয়ং, দয়া করে এমন বলো না। তুমি চলে গেলে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে সম্মান দিতে চাই। তেয়ং পা সরিয়ে নিয়ে বলে, ভালোবাসা? আপনি লিসাকে ভালোবাসতেন না? আজ সে নেই বলে আমাকে ভালোবাসছেন? আপনার এই ভালোবাসা আসলে একাকিত্ব। যেদিন অন্য কোনো লিসা আসবে সেদিন আপনি আমাকে আবার ধাক্কা দিয়ে বের করে দেবেন। আপনার উপর আমার কোনো বিশ্বাস নেই। নিচে দাঁড়িয়ে আরেম আর জিন সব কিছুই শুনছিলেন। আমাদের ছেলেটা সত্যি বড় দেরি করে ফেলেছে জিন। তেয়ংয়ের মতো শান্ত মেয়ে আজ এত কঠোর হয়েছে, তার মানে ওর কষ্ট আকাশ ছোঁয়া। জাংকুককে এই কষ্ট পেতেই হবে। ও যদি তেয়ংয়ের মন জয় করতে চাই তবে ওকে ওর ইগো বিসর্জন দিয়ে সত্যিকারের মানুষ হতে হবে। নামো। জাংকুক ঘরের এক কোণায় বসে কাঁদতে থাকে আর তেয়ং নিজের ব্যাগ গোছাতে শুরু করেছে। সে সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে। তেয়ং তার জামা কাপড় ব্যাগে গোছাচ্ছে। জাংকুক দরজায় দাঁড়িয়ে কাঁপছে আর কান্না করছে। তার চোখ লাল, সে সারা রাত ঘুমায়নি। জাংকুক ধীরে পায়ে ঘরে ঢুকলো। আবার তেয়ংকে বলল, তেয়ং তুমি কি সত্যি চলে যাচ্ছ? দাদুকে একবারও বললে না? মা কত কাছে জানো? তেয়ং ব্যাগ আটকাতে আটকাতে বলল, মা কাছে কারণ উনি আমাকে ভালোবাসেন, আর আমি যাচ্ছি কারণ আমি নিজেকে ভালোবাসি। এই বাড়িতে আমার কোনো পরিচয় নেই জাংকুক ভাইয়া। আমি এখানে শুধু আপনার রাগের লক্ষ্যবস্তু ছিলাম। জাংকুক তেয়ংয়ের হাত ধরার চেষ্টা করে। আমি পাল্টে গেছি তেয়ং। আমি কাল সারা তোমার বারান্দার নিচে বসেছিলাম, তুমি একবারও জ্বালানা দিয়ে তাকালে না। আমি হাত জোর করে মাপ চাইছি, প্লিজ হোস্টেলে যেও না। ওখানে তোমার খেয়াল রাখবে কে? তেয়ং হাত ছড়িয়ে নিয়ে বলে, হোস্টেলে কেউ আমাকে অকারণে মারবে না, কেউ আমাকে অনাথ বলে গালি দেবে না, আর সব থেকে বড় কথা ওখানে আমাকে আপনার মুখ দেখতে হবে না। এটাই আমার জন্য সব থেকে বড় শান্তি। জাংকুক ঢুকলে কেঁদে উঠল। আমি জানি আমি জানোয়ারের মতো আচরণ করেছি, কিন্তু এই ঘরটা, এই বাগানটা, এইসব তোমার স্মৃতিতে ভরা। আমি একা এখানে কিভাবে থাকবো?
টেং দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, যেভাবে আমি গত 1 বছর একা কেটেছি ঠিক সেভাবে থাকবেন। আসছি। কেটে গেছে 3টি মাস। আজ 3টা মাস টেং বাড়িতে নেই। টেংয়ের 10ম শ্রেণীর আজ ফাইনাল পরীক্ষা চলছে। সে এখন হোস্টেলে থাকে। জাংকুক প্রতিদিন পরীক্ষার হলের বাইরে গাড়িতে বসে থাকে, কিন্তু তেয়ংয়ের সামনে যাওয়ার সাহস পায় না। পরীক্ষা শেষ করে তেয়ং বের হতেই জাংকুক গাড়ি থেকে নেমে তার সামনে দাঁড়ায়, হাতে একটা পানির বোতল আর চকলেট। পরীক্ষা কেমন হলো তেয়ং? খুব রোদ আজ, এই নাও পানি খাও। তেয়ং বোতলটা না নিয়ে বলল, আপনি এখানে কেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। হোস্টেলের খাবার নাকি খুব খারাপ। আমি বাসা থেকে মায়ের হাতে রান্না এনেছি, একটু খাবে? তেয়ং বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনার এই নাটক বন্ধ করুন। আপনার দেওয়া খাবার খেলে আমার গলায় আটকে যাবে। আমি জিমিনের সাথে লাঞ্চ করব, আপনি আসতে পারেন। তেয়ং, আমি কি কোনোদিন ক্ষমা পাবো না? আমি তো লিসাকে ভুলে গেছি। আর আমার আমার সব বিজনেস, আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। শুধু একবার হেসে কথা বলো। টাকা দিয়ে মানুষের মন কেনা যায় না জাংকুক ভাইয়া। আমার পরীক্ষা শেষ, এখন আমি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যাব। আমাকে আটকানোর চেষ্টা করবেন না। সুগার অফিসে জিমিন আর তেয়ং বসে আছে। সুগা ওদের ফাইল চেক করছে। তেয়ং, লন্ডনের কিংস কলেজের তোর আর জিমিনের অ্যাডমিশন কনফার্ম হয়েছে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। জাংকুক জানলে কিন্তু তোলপাড় করবে। জিমিন উত্তেজিত হয়ে বলল, থ্যাংক ইউ সুগা। আমি জানতাম তুমি আমাদের সাপোর্ট করবে। তেয়ংয়ের এখানে থাকা একদম ঠিক হবে না। জাংকুক ভাইয়া দিন দিন পাগল হয়ে যাচ্ছে। সুগা ভাইয়া, জাংকুক ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ। উনি জানলে এয়ারপোর্টে গিয়ে সিক্রেট করবে। আমি শুধু শান্তিতে পড়াশোনা করতে চাই। তেয়ংয়ের মাথায় হাত রেখে সুগা বলল, আমি জানি বোন, ও তোর সাথে যা করেছে তার শাস্তি ওর পাওয়াই উচিত। তোরা লন্ডনে গিয়ে আমার বন্ধুর অ্যাপার্টমেন্টে থাকবি। জিমিন, তুমি তেয়ংকে খেয়াল রাখবে। আর পড়াশোনার পাশাপাশি তোমরা পার্ট টাইম জব করবে, যাতে কারোর ওপর নির্ভর করতে না হয়। দেখতে দেখতে চলে আসলো লন্ডনে যাওয়ার দিন। তেয়ং আর জিমিন ব্যাগ নিয়ে চেক ইন করছে। হঠাৎ জাংকুক হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। তার পেছনে আরেম আর জিনও এসেছে। জাংকুক চিৎকার করে বলে, তেয়ং, তেয়ং যেও না। আমি তোমাকে যেতে দেব না। তুমি আমাকে ছেড়ে এত দূর চলে যাবে? প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমাকে ক্ষমা করে দাও। তেয়ং শান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বলে, আমাকে যেতে হবে জাংকুক ভাইয়া, অনেক দেরি হয়ে গিয়েছে। জাংকুক কান্নায় ভেঙে পড়ে, আমি আমি পাসপোর্ট ছেড়ে ফেলবো। আমি তোমাকে জোর করে বাসায় নিয়ে যাব। বাবা, বাবা ওকে আটকাও। ও বিদেশে কিভাবে থাকবে? আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? না জাংকুক, ওকে যেতে দাও। ও ডানা মেলতে চাই, তুমি ওকে খাঁচায় বন্দি করে রাখতে পারো না। জাংকুক তেয়ংয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আমি আমি কি তবে কোনোদিনই তোমাকে পাবো না তেয়ং? আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি আমি লন্ডনে আসবো তোমার কাছে। তেয়ং জিমিনের হাত ধরে চলে যাওয়ার সময় বলে, আসবেন না। ওখানে গিয়ে আমি নতুন জীবন শুরু করব। ওখানে কোনো জাংকুক নেই যে আমাকে কষ্ট দেবে। ভালো থাকবেন জাংকুক ভাইয়া। আপনার জন্য আমার মনে এখন আর কোনো ঘৃণা নেই, শুধু একরাশ শূন্যতা আছে। কেটে গেছে কয়েকটা মাস। লন্ডনে একটি ক্যাফেতে তেয়ং আর জিমিন কাজ করছে। দুজনেই খুব ব্যস্ত। কিরে তেয়ং, আজ কলেজের অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবে কিন্তু। সুগা ফোন করেছিল, জাংকুক ভাই নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন তোর ঘরের সামনেই বসে থাকে। তেয়ং কফির মাগ পরিষ্কার করতে করতে বলে, ওসব কথা থাক জিমিন, আমি এখন স্বাধীন। এখানে কেউ আমাকে চেনে না। আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। সুগা ভাইয়াকে বলবি আমাদের চিন্তা না করতে। আমরা আমাদের কাজ আর পড়াশোনা নিয়ে ভালো আছি। জিমিন হাসি মুখে বলে, একদম ঠিক, চল দ্রুত কাজ শেষ করি। কাল আমাদের নতুন সেমিস্টার শুরু। তেয়ং জ্বালানা দিয়ে লন্ডনের বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে জাংকুকের কথা, কিন্তু সে দীর্ঘশ্বাস ফেলে কাজে ফিরে যায়। সে এখন আর সেই 16 বছরের দুর্বল কিশোরী নয়। সে এখন এক আত্মপ্রত্যয়ী তরুণী। দেখতে দেখতে কেটে গেছে 5টি বছর। লন্ডনে একটি আধুনিক কাচে ঘেরা অফিস। দরজায় নেমপ্লেটে লেখা, তেয়ং যে সিইও, টিজে গ্লোবাল। জিমিন তার পাশে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তেয়ং, আমাদের বাংলাদেশের প্রজেক্টটা রেডি। সুগাত ফোন করেছিল। ও চাই আমরা যেন ইয়নমিন ওয়েডিং রিসেপশনের সাথে সাথে আমাদের নতুন অফিসের ওপেনিংটাও করি। তেয়ং গম্ভীর ও আত্মপ্রত্যাশী কণ্ঠে বলে, ঠিক আছে জিমিন, আমরা কালই ঢাকা যাচ্ছি। অনেক বছর তো হলো, দাদু মামুনি বাবাইয়ের মুখ দেখিনি। সুগা ভাইয়া আর তোর বিয়ের অনুষ্ঠানটা ধুমধাম করে হতে হবে। জিমিন হেসে বলল, আর জাংকুক ভাইয়া, উনি তো এখনো তোর জন্য পাগল। শুনেছি উনি লিসার ঘটনার পর থেকে কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, সারাদিন শুধু কাজ আর তোর ছবি।
তেয়ং দীর্ঘ শ্বাস ফেলে বলে, ওর কথা বাদ দে জিমিন। আমি এখন আর সেই 16 বছরের অবুঝ মেয়ে নেই যাকে মারলে সে কেঁদে ঘরে বসে থাকবে। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। ওনার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু ভালোবাসা ওটা অনেক আগেই মরে গিয়েছে। এয়ারপোর্টে জাংকুক দাঁড়িয়ে আছে, তার পরনে কালো স্যুট, চুলগুলো একটু বড় হয়েছে, চোখে এক গভীর বিষণ্ণতা। সুগার জিমিনের বিয়ের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ সে তার কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পাবে। তেয়ং আর জিমিন যখন ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়, জাংকুক স্তব্ধ হয়ে যায়। তেয়ং এর পরনে স্টাইলিশ ফর্মাল ড্রেস, চোখে সানগ্লাস। সে এখন এক আত্মবিশ্বাসী ওমান বিজনেস ম্যাগনেট। জাংকুক কাঁপা কাঁপা গলায় বলে, তেয়ং তুমি এসেছো? তেয়ং সানগ্লাস খুলে মৃদু হেসে বলে, কেমন আছেন জাংকুক ভাইয়া? অনেকদিন পর দেখা। জিমিন চলো, দাদু অপেক্ষা করছে। জাংকুক কিছু বলতে চাইলো, কিন্তু তেয়ং তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। জাংকুক শুধু তার সুগন্ধি আর ফেলে আসা স্মৃতির ঘ্রাণ পেল। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। সুগার জিমিনের বিয়ের অনুষ্ঠান চলছে। জিমিনকে লাল বেনারসিতে অপূর্ব সুন্দর লাগছে। জাংকুক অনুষ্ঠানের এক কোণে বসে মদ না খেয়ে শুধু জুস খাচ্ছে। সে এখন নেশা ছেড়ে দিয়েছে। সুগার জাংকুকের কাঁধে হাত দিয়ে বলে, কি রে, এখনো ওকে দেখছিস? ও কিন্তু এখন তোর থেকেও বড় বিজনেস ডিল হ্যান্ডেল করে। ভাইয়া, ও তো আমার দিকে তাকাচ্ছেও না। ও কি আমাকে কোনোদিন ক্ষমা করবে না? আমি লিসার মতো ভুল আর করব না। আমি শুধু ওকে চাই। ধৈর্য ধর, আজ রাতে একটা বিশেষ মুহূর্ত আছে। বিয়ের অনুষ্ঠান শেষে বাগানের একটা দাঁড়িয়ে ছিল তেয়ং। চাঁদের আলোয় তাকে পরীর মতো দেখাচ্ছে। জাংকুক সাহস করে তার সামনে গেল, হাতে একটা ছোট্ট বক্স। তেয়ং, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু এই 5 বছরে আমি প্রতিটা সেকেন্ড তোমার কথা ভেবেছি। আমি তোমার সব অপমান সইতে রাজি। শুধু একবার বলো, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? তেয়ং ঘুরে দাঁড়ায়। জাংকুক ভাইয়া, আমি আপনাকে ঘৃণা করি না। ঘৃণা করতেও অনেক শক্তি লাগে, যা আমার এখন নেই। আপনি আমার শৈশব নষ্ট করেছেন, কিন্তু আমাকে শক্তিশালী হতে শিখিয়েছেন। আমি এখন আর আপনার উপর রাগ করে নেই। জাংকুক হাঁটু করে বসে বলে, তবে দূরে আছো কেন? আমি তোমার জন্য একটা লাইব্রেরি বানিয়েছি আমাদের বাড়িতে, যেখানে তোমার সেই চেরা ডায়েরি সোনার ফ্রেমে বাঁধিয়ে রেখেছি। এখন আমি আর কাউকে চিনি না, আমি শুধু তোমাকে চিনি। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে জিমিন আর সুগা গান গাইতে শুরু করে। তেয়ং জাংকুকের চোখের দিকে তাকায়। সে দেখতে পায় সেই পুরনো রাগী জাংকুক আর নেই। সেখানে আছে এক অসহায় প্রেমিক। তেয়ং এর মনে এক অজানা শিহরণ জাগে। তেয়ং মনে মনে বলে, কেন কেন আমার বুক কাঁপছে? আমি কি আবার সেই মানুষটার প্রেমে পড়ছি যে আমাকে এত কষ্ট দিয়েছে? না, এটা ভালোবাসা নয়, হয়তোবা এটা মায়া। তেয়ং, আমি জানি তুমি বিজনেস পার্টনার হিসেবে অনেক বড়। আমি কি তোমার জীবনের পার্টনার হতে পারি না? আমি কথা দিচ্ছি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমাকে আগলে রাখবো। তেয়ং ধীরে ধীরে হাত বাড়িয়ে জাংকুকের চোখের জল মুছে দেয়। সে বুঝতে পারে 5 বছরের দূরত্ব জাংকুকে সত্যিই বদলে দিয়েছে। তেয়ং মৃদু হেসে বলে, শর্ত আছে, বিয়ের পর আমি বিজনেস ছাড়বো না। আর আপনি যদি কখনো আমার উপর গলার স্বর উঁচুয়ে কথা বলেন, তবে আমি আবার লন্ডন চলে যাব। জাংকুক আনন্দে তেকে কোলে তুলে নেয়। আমি কথা দিচ্ছি, আমি তোমার অফিসে পিয়ন হয়ে থাকবো, তাও তোমাকে ছাড়বো না। আই লাভ ইউ তেয়ং, আই লাভ ইউ। তেয়ংও লজ্জা পায়। আই লাভ ইউ টু মিস্টার জাংকুক। দূর থেকে RM, জিন, সুগার, জিমিনও হাততালি দিয়ে ওঠে। অনাথ সেই মেয়েটি আজ রাজকীয় সম্মানে এই বাড়ির বড় বউ হতে যাচ্ছে। লিসার অন্ধকার অধ্যায় শেষ হয়ে ভালোবাসার এক নতুন সূর্য উদয় হলো। পুরো বাড়ি ফুলে মোমো করছে। সাদা এবং গোলাপি গোলাপ দিয়ে সাজানো হয়েছে চারপাশ। জাংকুক শেরওয়ানি পরে স্টেজে বসে আছে, তার চোখ শুধু দরজার দিকে। যখন তেয়ং লাল লেহেঙ্গা পরে মাথায় ওনা টেনে ধীরে পায়ে ভেতরে ঢুকলো, জাংকুকের হৃদয় স্পন্দন যেন থমকে গেল। জাংকুক তেয়ং এর হাত ধরে ফিসফিস করে বলে, তুমি কি সত্যি আমার হতে যাচ্ছ তেয়ং, নাকি আমি স্বপ্ন দেখছি? তেয়ং মৃদু হেসে বলল, এটা স্বপ্ন নয় জাংকুক ভাইয়া, তবে মনে রাখবেন আমি কিন্তু এখনো আপনার উপর পুরোপুরি খুশি নই। আপনাকে সারা জীবন এই খুশির দাম চুকাতে হবে। জাংকুকের তেয়ং হাত আরো শক্ত করে ধরে বলে, আমি আমার পুরো জীবন তোমার পায়ের কাছে উৎসর্গ করতে রাজি তেয়ং। বাসর ঘরটি জুঁই আর রজনীগন্ধা দিয়ে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিছানার ওপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো। তেয়ং খাটের এক কোণে বসে আছে, তার বুক ধুকপুক করছে। 5 বছর পর সে আজ সেই মানুষটির ঘরে, যাকে সে একসময় প্রচন্ড ভয় পেত, কিন্তু আজ ভালোবাসে। জাংকুক ঘরে ঢুকে দরজা আলতো করে আটকে দিল। সে ধীরে ধীরে তেয়ং এর সামনে গিয়ে দাঁড়ালো। তেয়ং লজ্জায় মাথা নিচু করে আছে।
জাঙ্কুক তেওংয়ের চিবুক স্পর্শ করে মুখটা উপরে তুলল। আজও কি আমাকে ভয় পাচ্ছ? 5 বছর আগে তুমি এই ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিলে। আজ আমি সেই চোখের জলগুলো ভালোবাসায় ধুয়ে দিতে চাই। তেওং নিচু স্বরে বলে, ভয় পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনি কি সত্যি সেই জাঙ্কুক যে আমাকে অনেক মারতেন, কষ্ট দিতেন, অবহেলা করতেন? জাঙ্কুক তেওংয়ের কপালে আলতো করে চুমু খেয়ে বলে, না, আমি সেই জাঙ্কুক নই। আমি এখন তোমার সেই প্রেমিক যে 5 বছর প্রতিটা রাতে তোমার জন্য কেঁদেছে। তেওং, আমি জানি আমি অনেক বড় পাপ করেছি, কিন্তু আজ থেকে আমি তোমার দাস। তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমাকে একজন কি বলবো, কর্মচারী যেমন রাখে তেমনভাবেই রেখো। এসব তুমি কি বলছো জাঙ্কুক? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। জাঙ্কুক তেওংয়ের গলার হীরা আর সোনার ভারী গহনাগুলো খুলতে সাহায্য করতে লাগলো। তার আঙুলের ছোঁয়ায় তেওংয়ের শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তেওং লজ্জায় চোখ বন্ধ করে বলল, ভাইয়া ছাড়ো না। জাঙ্কুক তেওংয়ের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর ভাইয়া দেখো না, আমি এখন তোমার স্বামী। আজ থেকে আমাদের নতুন গল্প শুরু হবে, যেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, থাকবে শুধু তুমি আর আমি আর আমাদের ভালোবাসা। জাঙ্কুক তেওংকে ঝাপটে ধরে বিছানায় শুয়ে দিল। চাঁদনি রাতে জ্বালানা দিয়ে আসা জ্যোৎস্নার আলো তাদের ওপর পড়ছে। জাঙ্কুক বালিশের পাশ থেকে সেই পুরনো ছেঁড়া ডায়েরি বের করলো, যা সে 5 বছর ধরে আগলে রেখেছে। দেখো তেওং, এই ডায়েরির প্রতিটি পাতা আমি আমার ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছি। ঠিক সেভাবেই আমি তোমার ভাঙা মনটাকেও জোড়া লাগাতে চাই। তুমি কি আমার একবার প্রাণ ভরে ভালোবাসবে না? তেওং জাঙ্কুকের গলায় মুখ লুকিয়ে বলল, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি জাঙ্কুক, শুধু তোমার ঘৃণা আমাকে দূরে ঠেলে দিয়েছিল। আজ থেকে আমি আর কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। জাঙ্কুক তেওংয়ের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। বাইরের বাতাস আরো শীতল হতে লাগলো, কিন্তু সেই ঘরের ভেতরের পরিবেশ ভালোবাসার উষ্ণতায় ভরে উঠল। অনেক বছরের না পাওয়া তৃষ্ণা আজ মিটে যাচ্ছে। জাঙ্কুক তেওংয়ের ড্রেসটা সরিয়ে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ সো মাচ মিসেস জাঙ্কুক, আই লাভ ইউ মোর মিস্টার জাঙ্কুক। জাঙ্কুক তের কাছে আসে, তের মুখের সামনে মুখ নিয়ে ঠোঁট ছুঁই ছুঁই অবস্থায় বলে, তুমি কি প্রস্তুত? তে ভয়ে মাথা নেড়ে বলে, প্রস্তুত। জাঙ্কুক আর কোনো কথা না বাড়িয়ে গভীরভাবে চুমু খেতে শুরু করে। তের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তে কোনো মতে বলল, প্লিজ থামো, দম আটকে আসছে। জাঙ্কুক এবার তের ঠোঁট ছেড়ে দিয়ে গলায় আলতো করে চুমকতে থাকে, সাথে সাথে নিজের শার্ট আর তে ভয়ে আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেললো। জাঙ্কুক ফিসফিস করে বলল, চোখ খোলো সোনা। তে মাথা নেড়ে না বলে, আমার লজ্জা লাগছে। জাঙ্কুক তখন তের ওপর হাত রেখে আলতো ছিল। তে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল, কেন করছেন এমন? আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ একটু ছাড়ুন। জাঙ্কুক এবার নমনীয় হয়ে তের আলতো শুরু করে। তে মৃদু শব্দ করে ওঠে, আস্তে, আই এম সরি সোনা, আর একটুখানি সহ্য করো, একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। জাঙ্কুক থেকে আদরে ভরিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই তীব্র যন্ত্রণা কমে এলো এবং সে আস্তে আস্তে সুন্দর এক সুখ অনুভব করতে লাগলো। কত দেখবা, দিলাম তো একটু রোমাঞ্চ, একটু আর কম দেখো। তোমরা সবাই মাছুদ হয়ে গেছো, ছি ছি, ভালো হয়ে যাও মাছুদ, ভালো হয়ে যাও। সকালে জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়লো তেওংয়ের মুখে। সে চোখ খুলে দেখলো জাঙ্কুক তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখে আজ কোনো রাগ নেই, আছে শুধু তৃপ্তি। গুড মর্নিং মাই কুইন। সারা রাত তো ঘুমাতে দাওনি, এখন কি ব্রেকফাস্ট করার ইচ্ছা নাই? তে বালিশে মুখ লুকিয়ে বলল, তুমি খুব দুষ্টু হয়ে গেছো, যাও তো, কথা বলবো না আমি। জাঙ্কুক হেসে তেওংকে টেনে বুকের সাথে নিয়ে বলে, সারা জীবন এই দুষ্টুমি তো করতে চাই। চলো, জিমিনার সুগা ভাইয়া ডাইনিং টেবিলে অপেক্ষা করছে, আজ আমাদের নতুন জীবন শুরুর দিন। দুজনে হাত ধরাধরি করে ঘর থেকে বের হলো। অনাথ মেয়েটি আজ সেই বাড়ির মুকুটহীন রানী, আর জাঙ্কুক তার পরম যত্নে লালিত রাজা। তাদের এই প্রেম অদৃশ্য রূপকথা হয়েই রইল।